আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, যে যার অবস্থানে। আমাদের দেশের যে ক্রান্তিকাল, প্রায় প্রতিদিনই একটা না একটা নতুন শব্দ, নতুন ঘটনা, নতুন দুর্ঘটনা যেভাবে ঘটছে তার সঙ্গে আবার অনেকগুলো আশঙ্কা, ভয়, আতঙ্ক আমাদেরকে তাড়া করে ফিরছে। এবং আমাদের জাতীয় জীবনে যে অনিশ্চয়তার কারণে ১ ঘন্টা পরে আমাদের ব্যক্তি জীবনে, জাতির জীবনে কি ঘটতে চলেছে এই বিষয়গুলো আমরা জানি না। তো এই জাতির যে অন্ধকারাচ্ছন্ন যে দিকগুলো, এই দিকগুলোর যে সূচনা সেটা এসেছে রাজনৈতিক দৈন্যতা থেকে। আওয়ামী লীগের পতন হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেছেন অথবা হেলিকপ্টারে করে তাকে জামাই আদরে বাংলাদেশ থেকে ভারতে পাঠানো হয়েছে, হোয়াটএভার মেবি, তিনি বাংলাদেশে নেই। আওয়ামী লীগের বেশিরভাগ লোক পলাতক, ইনঅ্যাক্টিভ, অনেকে ভুল পাল্টে বিএনপির সঙ্গে, জামাতের সঙ্গে আ এবং ছোট যে সংগঠনগুলো রয়েছে সেখানে যোগদান করে নিজেদের অস্তিত্ব রক্ষা করার চেষ্টা করছে। আর প্রশাসনিকভাবে ত্রিমুখী এখানে আ যাকে বলা হয় শাসনতন্ত্র, গণতন্ত্র, তারপরে প্রশাসনতন্ত্র। একটা ত্রিমুখী চক্রের মধ্যে রাষ্ট্র যে কে চালাচ্ছে, আমরা সব বুঝছি, কিন্তু রাষ্ট্র যে কে চালাচ্ছে এটা বুঝতে পারছি না। আমাদের এই মুহূর্তে যে বঙ্গভবন, যেখানে মিস্টার শাহাবুদ্দিন চুপ্পু, তিনি কেন আছেন, কিভাবে আছেন, তিনি আদৌ থাকবেন কিনা, থাকলে তার ভবিষ্যৎ কি, তার ক্ষমতা কি, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। কারা চাচ্ছেন যে তিনি চলে যান, আবার কারা চাচ্ছেন যে তিনি থাকুন। আমাদের যমুনাতে যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বসে আছেন, তিনি আসলে কি করছেন? ওখানে বসে কি মারেক মানে এই ক্ষুদ্র ঋণ, যেটাকে মাইক্রো ফাইন্যান্স বলা হয়, বা তার যে ৩-0 থিওরি, ওখানে একটা সুন্দর পরিবেশে তিনি আছেন। খাবার-দাবারের কোনো টেনশন নেই, নিরাপত্তার কোনো ঝামেলা নেই। সবাই শুধু সেলুট দিচ্ছে, জি হুজুর, জি হুজুর করছে। তো এমন সময় এগুলো হলে না মানুষের ঠিক চিন্তা জগতের যে জড়তা দূর হয়ে যায়। ফলে তিনি যদি ওখানে বসে তার যে ৩-০, ০-০-০ যে থিওরি তিনি পৃথিবীতে বলে বেড়াচ্ছেন এবং পশ্চিমারা হুমড়ি খেয়ে তার এই ৩ থিওরি, ৩-০ থিওরি শুনছেন। তার সঙ্গে তার আগে তিনি আরেকটি বিষয় খুব বলাবলি করতেন, সেটা হলো সোশ্যাল বিজনেস। তো এখন এগুলো নিয়ে তিনি কি ওখানে স্যার আইজ্যাক নিউটনের মতো নতুন কোনো গবেষণা করে আরেকটি নোবেল পুরস্কার পাওয়ার জন্য সবকিছু প্রস্তুত করছেন? নাকি শেখ হাসিনা, আওয়ামী লীগের যে অপশাসন, তার বিরুদ্ধে যে বিশাল বিপ্লব হলো, গণ আন্দোলন হলো এবং এই আন্দোলনের ফলে জনগণের ম্যান্ডেট নিয়ে, ভালোবাসা নিয়ে, সমর্থন নিয়ে তিনি যে ওই পবিত্র জায়গাতে, রাষ্ট্র ক্ষমতার পবিত্র জায়গাতে তিনি গিয়ে বসলেন। ওখানে বসে তিনি আমাদের টাকায় ১ কাপ চা খাচ্ছেন বা ২ টো ডাল ভাত খাচ্ছেন বা আমাদের টাকায় গাড়িতে চড়তে গিয়ে তিনি কি সারাক্ষণ আমাদের কথা ভাবছেন? নাকি জোবরা গ্রামের কথা ভাবছেন? নাকি গ্রামীণ ফোনের কথা ভাবছেন? নাকি ক্লিনটন পরিবারের কথা ভাবছেন? এটা আমরা জানি না। আমরা যেটা জানি সেটা হলো আমাদের প্রাত্যহিক জীবনের নুন আনতে পান্তা ফুরোচ্ছে। যারা চাকরি করছি, তারা নির্দিষ্ট বেতন দিয়ে চলতে পারছি না। যারা ব্যবসা-বাণিজ্য করছি, চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। আর এই আন্দোলন যারা করেছেন, বুক পেতে, রক্ত দিয়ে, বুলেটের সামনে যারা বীরত্ব দেখিয়েছেন, তাদের একটা বিরাট অংশ এখন হতাশার সাগরে নিমজ্জিত। আমরা যারা নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করি, আমাদের একটা বিরাট অংশ ইতিমধ্যেই নির্জীব পরজীবী হিসেবে নিজেদেরকে প্রমাণ করে ফেলেছি। এই গত ৪ মাসে ৪ কোটি রকম মতবাদ দিয়ে, মতাদর্শ দিয়ে এই আন্দোলনের যারা নায়ক, যারা নায়িকা আছেন, তাদেরকে আমরা বিভ্রান্ত করে ফেলেছি। তাদেরকে আমরা অস্থির করে ফেলেছি এবং সেই অস্থিরতার প্রেক্ষিতে এখন এই রাষ্ট্রটি সংবিধানের অধীন চলবে নাকি একটি বিপ্লবী সরকারের অধীনে চলবে?
সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া হবে নাকি নতুন করে আবার লিখা হবে? রাষ্ট্রপতিকে বাদ দিয়ে নতুন একটা বিপ্লবী সরকার হবে নাকি এখন যে পদ্ধতি চলছে সে পদ্ধতি চলবে? সংস্কার কি হবে কি হবে না? কতদিন চলবে কি চলবে না? এই বিষয়গুলো নিয়ে হররোজ বিতর্ক হচ্ছে। আর বিতর্ককে কেন্দ্র করে নিজেদের মধ্যে হানাহানি, অন্তর্দ্বন্দ্ব, সংঘাত বেড়েই চলছে। এর প্রেক্ষিতে এই আন্দোলনের সঙ্গে যারা জড়িত তরুণ ছাত্র বন্ধুরা এবং তাদের সঙ্গে যারা সহযোদ্ধা আছেন, তারা সবাই মিলে ৩১শে ডিসেম্বর তারিখে বিকাল ৩টার সময় আমাদের জাতীয় শহীদ মিনারে একটি সমাবেশের ডাক দিয়েছেন এবং সেই সমাবেশ থেকে তারা কিছু একটা ঘোষণা করবেন। এবং সেই ঘোষণা নিয়ে সারা বাংলাদেশে তোলপাড় চলছে, আলোচনা চলছে এবং এই ঘোষণাটি এখন এমন একটা পর্যায়ে চলে এসেছে যে এটি কারোর অস্তিত্ব, কারোর জয়, কারো পরাজয়, কারো টিকে থাকা, কারো না টিকে থাকা। অর্থাৎ ৩১ তারিখের পর জানুয়ারি মাসের ১ তারিখ থেকে এই আন্দোলন নিয়ে, বিপ্লব নিয়ে একটা নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে। যেহেতু এটা ডিক্লেয়ার। এখন ৩১ তারিখে কি হতে পারে? এবং যদি এটা হয় তো ওটা কি হবে? ওটা হলে এটা কি হবে? এই বিষয় নিয়ে আমার যতটুকু অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তার আগে একটু দেখে নেই। জাস্ট এখন আপনাদের সঙ্গে অন এয়ারে কথা বলছি, ক্যামেরার দিকে তাকিয়ে। এখানে অনেকে অংশগ্রহণ করেছেন, অনেকে মন্তব্য করেছেন। মন্তব্যগুলো একটু দেখে আসি, তারপর আপনাদের সঙ্গে কথা বলি। সম্মানিত দর্শক, এখানে যারা আছেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ছাত্রদের উদ্যোগে আমরা সমর্থন করি সবাইকে। শহীদ মিনারে যাওয়া উচিত। তারেক আজিজ বলেছেন, আরেক ভাই বলেছেন, এমএক্স মিয়াদ, গোলাম মাওলা বাটপার। অনেক সুন্দর। আমি আবার বলছি, গোলাম মাওলা বাটপার। আচ্ছা ভাই, আপনি বলেন তো মিস্টার মিয়াদ, আপনি কি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন? আমার সঙ্গে কখনো আপনার দেখা হয়েছে? ব্যবসা-বাণিজ্য করেছেন? কিংবা লেনাদেনা হয়েছে? আপনি কি আমার দ্বারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হয়েছেন? এই যে আমাকে এত সুন্দর একটা কথা বললেন, গোলাম মাওলা বাটপার। আমি তো কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করব আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই গালি দেওয়ার জন্য। ফলে আপনার যে ভালো, ভালো কর্মগুলো আমার আমলনামায় চলে আসবে আর আমার ভুল ভ্রান্তিগুলো আপনার আমলনামায় চলে আসবে। আপনি কেন নিজের প্রতি জুলুম করছেন? আমার এই জীবনে যদি থাকে তো আপনি বলেন যে, আমি এই বাটপারি আপনার সঙ্গে করেছি বা আমার এই বাটপারি সম্পর্কে আপনি জানেন। এই গেল একটা। আরেকজন বলছেন জননেত্রী শেখ হাসিনা আ দ্বারকার জীবন বাঁচাতে। আসসালামু আলাইকুম রনি ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়াচিং ফ্রম টরন্টো, কানাডা। তারপরে শেষে এইটা বলেছেন শরীফুল শরীফুল ইসলাম। তারপরে হামান মোহাম্মদ বলেছেন, জনতা শুধু শান্তি চাই। গত ১৫ বছর বুঝেছি। আমি আগামীকাল বাংলাদেশে না পাল্টে পাকিস্তান রাখলে অবাক হব না। তারপরে হিন্দি গানে নাচ গান হবে। তারপরে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলেছে, ইউনূসের বুদ্ধির কাছে রাজনীতিবিদরা অসহায়। রনি ভাই আপনার কথা ভালো, প্রশংসা করেছেন। সমন্বয়কদের ডাকে রবো না কেউ ঘরে। চলো, চলো ২১শে শহীদ মিনারে চলো। একজন সমর্থন জানিয়ে কবিতা রচনা করেছেন। শেখ হাসিনা হাতে বাংলাদেশ নিরাপদ, জয় হাসিনা, কিশোর গ্যাং আর কি করবে? শেখ হাসিনা সরকার বারবার সারা দেশের কিছু শিবির কর্মীরা এসে গ্যাও, গ্যাও করবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এরকম অনেক মন্তব্য এখানে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন। একজন বলছেন, রনি ভাই সরি, ড্যাশ ঘটবে, দেশটাকে শেষ করে দিয়েছে। আর কি ঘটবে আরকি। তো যাই হোক, বুঝতে পেরেছি। এখানে যারা আছেন বা যারা শুনছেন, আমার একটা বক্তব্যটা হলো, প্রথমত যারা এই সমন্বয়ক, ছাত্র সমন্বয়ক, তাদের ইতিমধ্যে তাদের অনেক আচরণ আমাদের বিরক্তির উদ্রেক করেছে। তাদের কিছু ভুল ভ্রান্তি আমাদের ক্রোধের সঞ্চার করেছে এবং তাদের কিছু সিদ্ধান্ত এবং কর্মকাণ্ডের কারণে সরকারও বিপদে পড়েছে, রাজনৈতিক দলগুলো বিপদে পড়েছে এবং জনগণও বিপদে পড়েছে। এটা সত্য। কিন্তু তার সঙ্গে, সঙ্গে এটাও সত্য যে আমরা যারা গত ১৫টি বছর ক্রমাগতভাবে ভীতু হতে জীবনের আশা ছেড়ে দিয়েছিলাম এবং আমরা বলতে গেলে
মনে করেছিলাম যে শেখ হাসিনা যতদিন জীবিত থাকবেন ততদিন তিনি ক্ষমতায় থাকবেন। আওয়ামী লীগের বিরুদ্ধে যদি আওয়ামী লীগ দয়া করে কোনো দিন ক্ষমতা না ছাড়ে, তাহলে অন্য কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় আসা সম্ভব নয়। একথা বিএনপির লোক চিন্তা করেছে, জামাতের লোক চিন্তা করেছে, জাতীয় পার্টি থেকে শুরু করে সবাই একই কথা চিন্তা করেছে। যাদের একটু বুদ্ধি আছে ডক্টর কামাল থেকে শুরু করে সলিমুল্লাহ খান বলেন, আমরা যত লোক এখন বড়, বড় কথা বলছি, আমাদের কারোরই সাহস ছিল না, শেখ হাসিনা তো দূরের কথা। ছাত্রলীগের সভাপতি সাদ্দামের সামনে দাঁড়িয়ে একটা টুশব্দ করার। এটা হলো বাস্তবতা আগস্ট মাসের ১ তারিখ পর্যন্ত। এখন আমরা নতুন গণতন্ত্র, নতুন স্বাধীনতা পেয়ে যে যার মতো বলে যাচ্ছি, গালাগাল দিচ্ছি। তারপর স্বাধীনতার চর্চা করছি। আবার এই আমলের চেয়ে সেই আমল ভালো ছিল, সেই কথাগুলো বলছি। এই একটা বিচ্ছিরি অবস্থার মধ্যে পড়েছি। আমি ব্যক্তিগতভাবে যারা এই বিপ্লবী, আমি তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। তারা যত কিছুই করুক না কেন। বাংলাদেশের ৭১ এর মুক্তিযুদ্ধের মহান বীরেরা, মুক্তিযোদ্ধারা যেভাবে জাতির কাছে সম্মানিত, তদ্রূপ জুলাই আগস্টের বিপ্লবের যারা যোদ্ধা, তাদের সম্মান কেউ দিক বা না দিক আমার কাছে অনেক, অনেক বড়। অনেকগুলো ভুল তাদের বলব না, আমাদের হয়েছে। আমরা আসলে কেউ ৬ তারিখে এগিয়ে যাইনি। আমি অন্তত যাইনি। যেমন আমি সেই গত ১৫ বছর যাবতীয় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বলে আসছি। আমি তো ইচ্ছা করলে ৬ তারিখে, ৭ তারিখে আমি তাদের সাথে বসতে পারতাম, কথা বলতে পারতাম। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে পারতাম, যেতে পারতাম। কিন্তু আমি সেটা করিনি। আমি চেয়েছি আমাকে কেউ ডাকুক। তো এটা আমার আসলে দুর্বলতা। আমি আমাকে দিয়ে উদাহরণ দিয়ে বললাম যে আমার মতো এরকম হাজার, হাজার লোক শাসন পরিচালনা থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি প্রত্যেকটা ব্যাপারে তাদের অভিজ্ঞতা ছিল। তারা যদি স্বপ্রণোদিত হয়ে এই বিপ্লবের যারা কর্মী তাদের কাছে এগিয়ে যেতেন, সঙ্গত কারণে আজকের এই যে দুর্বলতা কিছুটা হলেও কম হতো। যেমন ধরুন বঙ্গভবনে যারা গেছেন, ক্যান্টনমেন্টে যারা গেছেন, তো সেখানে তো আমিও যেতে পারতাম। আমার মতো আরো অনেকে যেতে পারতেন। স্বপ্রণোদিত হয়ে যেতে পারতেন, কথা বলতে পারতেন, সরকার গঠনে ভূমিকা রাখতে পারতেন। তো সেই জিনিসগুলো যে সব জায়গাতে আমাকে উপদেষ্টা হতে হবে বা আমাকে সরকারের সঙ্গে থাকতে হবে, নট লাইক দ্যাট। দেশের প্রয়োজনে আমরা দায়িত্ব পালন করতে পারতাম। কিন্তু আমরা বেশ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই ২ মাস আসলে আমরা শুধুমাত্র তামাশা দেখেছি। এরপর যখন তারা একটার পর একটা ভুল করেছে, তাদের অভিজ্ঞতার ছিল না অন্যান্য কারণে, ভুল করার পরে সবকিছুর মধ্যে একটা জগাখিচুড়ি হয়ে গেছে। জগাখিচুড়ি হয়ে যাওয়ার পর আমরা আবার সম্মিলিতভাবে তাদেরকে সমালোচনা করছি। এখন সমালোচনা করে পুরো দেশের পরিবেশ এবং পরিস্থিতি এমন একটা জটিল অবস্থার মধ্যে চলে এসেছে। এখন ইচ্ছা করলেই কোনো একটি পক্ষ রাতারাতি, যেটাকে আমরা ম্যাজিক্যালি বলতে পারি যে একেবারে অলৌকিকভাবে, নাটকীয়ভাবে বা আশ্চর্যজনকভাবে রাতারাতি কোনো কিছু পরিবর্তন করে ফেলবেন। এটা সম্ভব না। সমন্বয়করা পারবেন না, ডক্টর মোহাম্মদ ইউনূস পারবেন না, সেনাপ্রধান জেনারেল ওয়াকার পারবেন না। এটা যেভাবে সত্য, একই সঙ্গে আমরা এখন দেশি এবং বিদেশি বহুমুখী চক্রান্তের মধ্যে পড়ে গিয়েছি। আমেরিকা এখানে সর্বশক্তি নিয়োগ করেছে এবং এখন একথা প্রমাণিত যে জুলাই, আগস্ট বিপ্লবের সঙ্গে আমেরিকার সরাসরি হাত ছিল। শেখ হাসিনার পতনের পেছনে প্রথমত আমেরিকার হাত ছিল, দ্বিতীয়ত ভারতেরও হাত ছিল। ভারত তাকে নিয়ে গেছে, আশ্রয় দিয়েছে, এটা একটা পার্ট, ইট ইজ ওয়ান পার্ট। বাট আরেকটা পার্ট হলো ভারত চেয়েছিল শেখ হাসিনা পরাজিত হোক এবং সে ভারতে আশ্রয় নিক, তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য ভারত সুযোগ খুঁজছিল। চীন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাকিস্তান আইএসআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাজনৈতিক দলগুলো, নেতাকর্মীরা যে যার অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু রাষ্ট্র পরিচালনা করা, বিদ্রোহ করা আর সরকার উচ্ছেদ করা ৩ টা ভিন্ন বিষয়। কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে এই যে সরকারকে উচ্ছেদ করতে গিয়ে সবার মধ্যে যে ঐক্যমত্য ছিল, সেটি এখন হানাহানিতে পরিণত হয়েছে। আজকের বাস্তবতা হলো জামাতের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। একে অপরকে মুনাফিক বলছে, একে অপরকে বেঈমান বলছে, একে অপরকে চাঁদাবাজ বলছে, একে অপরকে ব্যাংক দখলকারী বলছে, একে অপরকে লুটেরা বলছে। এটা শুরু। এখনো পর্যন্ত হাতাহাতি শুরু হয় নাই, মারামারি শুরু হয় নাই। সমন্বয়কদের সঙ্গে বিএনপির যে মতদ্বৈততা, দ্বন্দ্ব, এটাও প্রকাশ্য। এবং এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থা,
অন্তত ২০ থেকে ২৫ টি ছোট, ছোট রাজনৈতিক দলকে টাকা দিয়ে, পয়সা দিয়ে তারা মাঠে নামিয়ে দিয়েছে। কিংস পার্টি গঠন করা হচ্ছে। কিংস পার্টি এরকম ২০ টা গৃহ মানে কি মানে কিংস পার্টি হবে ১ টা বা ২ টো। আর ২০ থেকে ২৫ টি গৃহপালিত বিরোধী দল। বাংলাদেশে ২০ থেকে ২৫ টি গৃহপালিত বিরোধী দল বানানোর জন্য ইতিমধ্যে বিভিন্ন পলিটিক্যাল টাউট, পলিটিক্যাল উচ্ছিষ্টভোগী এদেরকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। এবং তারা ৩০০ আসনে যে লোক একটা আসনে ইলেকশন করতে পারে না, সেই লোক ৩০০ আসনে সিট দেবে, ৩০০ আসনে ইলেকশন করবে। এইভাবে তারা সারা বাংলাদেশে প্রচার চালাচ্ছে, প্রোপাগান্ডা চালাচ্ছে। এবং অবাক করার ব্যাপার হলো যে ডেঞ্জারাস যে এই ছোট, ছোট যেগুলো গৃহপালিত বিরোধী দল হবে বলে এখন মাঠে লড়াই সংগ্রাম করছে, তাদের সঙ্গে এই পরাজিত শক্তির যে ৩য় টায়ারের নেতাকর্মী যাদেরকে কেউ মুখ চেনে না, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ওইভাবে তারা অ্যাক্টিভ না কিন্তু দল করে। এরা ইতিমধ্যেই কিন্তু এই সমস্ত লোকজনের সাথে হয়ে গেছে। অনেকে টাকা দিয়ে এদের সঙ্গে যুক্ত হয়েছে, আবার অনেকে টাকা পেয়ে এদের সঙ্গে যুক্ত হয়েছে। তো সব মিলিয়ে বাংলাদেশকে নিয়ে, আগামী নির্বাচন নিয়ে যা কিছু হচ্ছে এটা কোনো অবস্থাতেই স্বস্তিদায়ক নয়। তার প্রেক্ষিতে এই যে ৩১ তারিখে অর্থাৎ আগামীকাল যে সমাবেশের ডাক দেওয়া হয়েছে, তো সেই সমাবেশের সফলতার উপরে নির্ভর করবে শাহাবুদ্দিন চুপ্পু বঙ্গভবনে থাকবেন কি থাকবেন না, সংবিধান থাকবে কি থাকবে না, সরকারটা কি বিপ্লবী সরকার হবে নাকি হবে না, কিংবা বর্তমান যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন তিনি কি চুপ্পু সাহেবের জায়গায় বসবেন, তার জায়গায় কি নতুন কোনো প্রধান উপদেষ্টা আসবে, দেশটা কি একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে চলবে, নাকি বিপ্লবী সরকারের ক্ষেত্রে যেভাবে সুপ্রিম কমান্ডার শব্দটি ব্যবহার করা হয়, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খমেনির মতো, তো এইরকম চলবে, এটা নিয়ে খুব ভীষণ রকম জল্পনা কল্পনা হচ্ছে। তো আগামীকাল যারা ছাত্র জনতা এই অভ্যুত্থান যারা ঘটিয়েছেন তারা সম্মিলিতভাবে একটা ঘোষণা দেবেন এবং সেই ঘোষণার দিকেই কিন্তু আমরা দেশবাসী সবাই তাকিয়ে আছি। এখন সেই ঘোষণা তারা যা দিবেন আমরা মোটামুটি আন্দাজ করতে পারি যে এর বাইরে তারা যেতে পারবেন না। কিন্তু যাই দেন সেটার আফটার ইফেক্ট কি হবে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে আবার একটু দেখে আসি যে নতুন, নতুন কি আসছে। মানে কমিটি মানে আসছে। তারপরে আ একজন বলছেন শেষের দিকে যে, "আপনি শিবিরের সমর্থক ছিলেন, আওয়ামী লীগের এমপি ছিলেন, বিএনপি এমপি প্রার্থী ছিলেন।" হ্যাঁ, প্রথমত আমি শিবিরের কখনোই সমর্থক ছিলাম না। কোনো অবস্থাতেই ছিলাম না, এখনো নেই। আ শিবির যখন খুব বিপদে ছিল, জামাত যখন বিপদে ছিল, জামাতের অনেক বড়, বড় নেতা আমার কাছে এসেছেন। আমি তাদের যে বিষয়গুলোতে সহযোগিতা দরকার ছিল, সে বিষয় নিয়ে লিখেছি মানবিক দৃষ্টিকোণ থেকে। কখনোই তাদের সমর্থকও ছিলাম না, এখনো নেই। বরং শিবির যে ধর্মভিত্তিক রাজনীতি করে, তাদের একেবারে আমির থেকে শুরু করে আ তাদের বড়, বড় নেতারা যারাই আমার কাছে এসেছেন সবাইকে বলেছি যে, "আপনারা কিয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবেন না। এর কারণ হলো ১৪০০ বছরের ইতিহাসে ধর্মভিত্তিক রাজনীতি কেউ করেননি।" দ্বিতীয়ত আমি আওয়ামী লীগের এমপি ছিলাম, এটা সত্য। বিএনপির এমপি প্রার্থী হয়েছি, এটাও সত্য। এতে কোনো সন্দেহ নেই। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে আ আওয়ামী লীগ করেছি, বিএনপি করেছি। কিন্তু বিএনপি করে আ অন্যান্য যারা রাজনীতি করে, যারা আ দুর্নীতি করে বা মন্দ কাজ করে, আমার নির্বাচনী এলাকা থেকে শুরু করে আমার পাড়া প্রতিবেশী, অফিস, আদালতে, ব্যাংক, বেমা সব জায়গায় খোঁজ নিয়ে দেখেন যে এরকম অন্যায় করেছে কিনা। পৃথিবীর অনেক রাজনীতিবিদ ১০০ বার দল পাল্টিয়েছে। কিন্তু এটা ডাজ নট ম্যাটার। ভালো কাজ করলে এটা কোনো সমস্যা না। ২ নম্বর হলো যে আ রনি দাদার সব কথায় যুক্তিযুক্ত নেগেটিভ কথাগুলো দেখি কি বলছে। আ একজন বলছে যে আ কে একজন যেন বলেছেন যে আ কিশোর নাগরিক সমন্বয়ক এখন যা করতেছে তার ফল বড় বেশি। তারপরে আ আ কেউ একজন হয়তো বলার চেষ্টা করেছেন যে ভদ্র কি হলে যেন পরিত্যার্য একটা কথা দেখলাম। আ গোলাম ময়লা আরেকজন এই যে গোলাম ময়লা। এই যে আপন মিস্টার আপন আপনি চিন্তা করুন, আ আপনার এই কথাবার্তা শুনে মনে হচ্ছে যে আপনি জনাব ইলিয়াস হুসাইনের খুব ভক্ত। বিশ্বাস করেন আপনি যদি ইলিয়াস হুসাইন সাহেবের ভক্ত হন,
আমার বক্তব্য আপনার জন্য প্রযোজ্য নয়। দুজনের চিন্তা, চেতনা, কর্ম আলাদা। আ ইলিয়াসকে যারা ভালোবাসেন তাদের কাছে আমি অবশ্যই নিন্দনীয়। আ আবার আমাকে যারা ভালোবাসেন তারা কখনোই ইলিয়াসের ছবিও দেখেন না। নেভার এভার ইন লাইফ। আর আপনি যদি ইলিয়াসকে ভালোবাসেন, ইউ শুড নট কাম টু মি। এখানে আসাই উচিত না। এই যে গালি দিতেছেন, এতে ইলিয়াসেরও কোনো উপকার হচ্ছে না, আপনারও কোনো উপকার হচ্ছে না, আপনি গুনাহগার হচ্ছেন। একজনে যেটা বলছেন, আপন নামে যিনি যেটা বলছেন। আরেকজন হলো যেটা বলেছেন, জুলাই বিপ্লবের ড্রাফট ছাত্ররা যেভাবে তৈরি করেছে, সেটা কি আপনি পাননি? জুলাই বিপ্লব না, আমি এখন পর্যন্ত সেটা পাইনি। আপনি শিবিরে ওই একই কথা যেটা বলছেন ঢাকা বুকিং আপনি শিবির আওয়ামী লীগের এটা আ ঠিক নয়। তারপরে কাকা আপনি এদেশের হযবরল দেখেন। তারপরে আ এই যে দালাল অতি ভদ্র হলেও পরিত্যাজ্য। এই কথাটা বলেছেন এমডি খায়রুল বাশার। আহ আপনাকে ধন্যবাদ। আপনি আমাকে ইন্ডিকেট করে যদি বলে থাকেন, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। প্রথমত হলো যে দালাল একটা ভিন্ন জিনিস। দালাল শব্দের অর্থ আরবিতে এটার অনেক ইতিবাচক দিক আছে। তো আমি কোন জায়গায় কার দালালি করেছি আপনি সেটা জানেন না। ইউ ডোন্ট নো। প্রথমত হলো যে বাংলাদেশে এই অনলাইনে বলছি, আওয়ামী লীগ বা বিএনপিতে এমন কোন নেতা নেই। শিক্ষা বলেন, দীক্ষা বলেন, অর্থ বলেন, বিত্ত বলেন, পদ বলেন, পদবি বলেন, যার তাবেদারি করা বা যার দালালি করা আমার প্রয়োজন আছে। আমি খুব সাধারণ মানুষ কিন্তু নিজের দুটো ডাল ভাত খাওয়ার মতো সংস্থান আমার আছে। ২ কলম লিখা বা নিজের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও আমি আল্লাহ আমাকে যথেষ্ট আ ভালো অবস্থানে রেখেছেন। বরং এই যে যত বড়, বড় লোকজন দেখেন না? এদের একটা বিরাট অংশ আমার এই টেবিলে আসেনি। আমার কাছে ফোন করে তারা সাহায্য চায়নি। এরকম লোক সংখ্যা বাংলাদেশে খুব বড়, বড় রাজনৈতিক দলে অল্প আছেন। তো আমি কার দালাল হতে যাব? ১ ২ নম্বর হলো যে অতি ভদ্র হলো পরিত্যাজ্য। ভদ্রটা আল্লাহর একটা নিয়ামত। ভদ্র হতে পারে না কেউ। এটা আ যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত, কণ্ঠে ভদ্রতা, আচরণ ভদ্রতা, সমাজে ভদ্রলোক বরং আ ভদ্রলোককে দেখলে আল্লাহ রাসূলও সংযত হতেন এবং ভদ্রলোকের সামনে কখনোই তিনি অসংগত কথা বলতেন না, হাসতেন না এবং তিনি নিজের কাপড়-চোপড় সংযত রাখতেন আপনজনদের মধ্যে। ফলে ভদ্রতাটার সঙ্গে আপনি দালালি যুক্ত করবেন না। দালাল যারা আপনি নেতিবাচক কথা যদি ধরেন তারা খুব লোভী, স্বার্থপর, চরিত্রহীন এবং এই দালাল কখনোই ভদ্র হতে পারে না। এমনকি ভন্ডামি করে সে ভদ্রতা আ প্রদর্শন করার বা সাজার চেষ্টা করেও সে কখনো ভদ্র হতে পারে না। ভদ্রতা আল্লাহর মানে মানুষের যে ক্যারেক্টারিস্টিক চরিত্রের একটা সর্বোচ্চ এক্সট্রিম আ গুড সিম্পটম অ্যান্ড সাইন। মানুষ যখন জ্ঞান অর্জন করে, ধৈর্য সহ্য অ মানে করতে পারে, তার যখন আল্লাহ রাব্বুল আলামিন হিকমা দেয়, তখনই তার মধ্যে ভদ্রতা আসে। ফলে এই ভদ্রতা বংশ পরম্পরায় ভদ্রলোক শুধু নিজে হওয়া যায় না। এটা ৩ থেকে ৪ জেনারেশন লাগে। অনেক লোক শিক্ষিত আছে কিন্তু ভদ্র হতে পারেনি। বিকজ তার বাবা ভদ্র ছিলেন না। তো মিনিমাম ৩ টা জেনারেশন লাগে। দাদা ভদ্র হতে হয়, বাপ ভদ্র হতে হয়, তারপরে আ সন্তান ভদ্র হয়। একজন প্র্যাকটিস করে, দাদা প্র্যাকটিস করে ভদ্র হওয়ার জন্য। এরপরে ছেলে ইমপ্লিমেন্ট করে আর আ পরবর্তী জেনারেশন এসে সে রিয়ালি অভিজাত ভদ্র হয়ে যায়। সো ইটস নট এ ম্যাটার অফ জোক। আপনি যেভাবে বললেন মিস্টার এমডি খায়রুল বাশার। আল্লাহ আপনাকে রহম করুক, আপনাকে হিকমা দান করুক, আপনি যেন বুঝতে পারেন আরকি। আ সম্মানিত দর্শক, অনেকক্ষণ কথা হয়ে গেছে। ২৫ মিনিট কথা বলেছি। আ আপনারা সবাই ভালো থাকুন। শুধু যাওয়ার আগে যে কথাটা বলতে চাই যে আসলে আ ৩১শে ডিসেম্বর তারিখে কিছুই হবে না। কিছুই হবে না। জাস্ট একটা ফরমাল অনুষ্ঠান হবে এবং যেভাবে আ লোক জড়ো করার চেষ্টা করা হচ্ছে, যারা আয়োজন করছেন তার ১০০ ভাগের ১ ভাগও হবে না এবং গণভবন বঙ্গভবন আ ঘেরাও করার যে কর্মসূচি যেভাবে ফ্লপ করেছিল, ৩১ তারিখের যে প্রোগ্রামটি সেটি ফ্লপ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই গেল ১। ২ নম্বর হলো যে এখানে থেকে যে সকল ঘোষণাপত্র দেয়া হবে, সেই ঘোষণাপত্র যদি তারা বাস্তবায়ন করতে না পারে তাহলে তাদের রাজনীতি শেষ। আর যদি তারা সেই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে পারে, অর্থাৎ উপস্থিতির বিষয়টা একেবারে সিওর তারা সেখানে উপস্থিতি ওইভাবে ঘটাতে পারবেন না। ইম্পসিবল। এরপরে তারা যে সকল সিদ্ধান্ত সেখান থেকে দেবে, সেই সিদ্ধান্ত যদি
তারা বাস্তবায়ন করতে পারে যদি মিলিটারি তাদের সঙ্গে থাকে, আর্মি তাদের সঙ্গে থাকে। তো আর্মি যদি থাকে তাহলে তারা সিদ্ধান্ত বাস্তবায়ন যদি করতে পারে তাহলে একটা ভিন্ন ইতিহাস তৈরি হবে। আর আর্মি যদি তাদের সঙ্গে না থাকে, গ্রিন সিগন্যাল না দেয়, তাহলে তারা যে ওখান থেকে ঘোষণাপত্র দেবে, সেই ঘোষণাপত্রের মাধ্যমেই তাদের রাজনীতি ঐদিন থেকেই ম্লান হতে থাকবে, তারা ক্ষমতাহীন হতে থাকবে এবং তারা অনেকের কাছে করুণার পাত্রে পরিণত হয়ে যাবে। তো কাজেই ৩১শে ডিসেম্বরের পরে ১ তারিখ থেকেই আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশে একটা নতুন ইতিহাস রচিত হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।